পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে। এই বৈঠকটা 10 মিনিটের হবার কথা ছিল, কিন্তু এটি আলটিমেটলি 17 মিনিট স্থায়ী ছিল। এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে এই বৈঠকটি করেন এবং শেখ হাসিনা তাকে 4টি উপহার দেন। একটি তৈলচিত্র উপহার দেন, যেখানে নদীতে নৌকা ভাসছে, তার পাশে ঘাস, মাটি, তারপরে সেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এরকম একটা অয়েল পেন্টিং দিয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর আত্মজীবনীর ইংরেজি ভার্সন দিয়েছে, একটি নকশি কাঁথা এবং একটি জামদানি শাড়ি উপহার দিয়েছেন পুতিনকে। পুতিনের সাথে শেখ হাসিনার কি আলোচনা হয়েছে? গত 4 ডিসেম্বর ভারতে দুদিনের সফরে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তিনি গতকাল ফিরে গিয়েছেন। এই সফর নিয়ে উপমহাদেশে এবং বিশ্বব্যাপী বেশ আলোচনা হচ্ছে, কারণ যে মুহূর্তে ভারতকে আমরা দেখেছি আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তি সাইন করতে, 10 বছরের একটা চুক্তি, এবং যখন তার আগের কথা আপনাদের মনে আছে, যখন সাংহাই কোঅপারেশনের সম্মেলনে রাশিয়ার পুতিন, চীনের প্রেসিডেন্ট এবং ভারতের প্রধানমন্ত্রী তিনজন যখন মিটিং করেছিল, এবং সেই মিটিংয়ে আপনারা তখন জানেন যে এই রাশিয়া, চীন, ইন্ডিয়ার একটা জোটের কথা বলা হচ্ছিল, ব্রিক্সকে অ্যাক্টিভ করার কথা বলা হচ্ছিল, এবং বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রতিপক্ষ হিসেবে এই জোটগুলো যখন দাঁড়াবার একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, তখন কিন্তু আমেরিকা উদ্যোগী হয়েছে ভারতের সাথে সম্পর্ক ইমপ্রুভ করার জন্য। এবং তারই ফলশ্রুতিতে আপনারা দেখেছেন 10 বছরের জন্য একটা ডিফেন্স ট্রিটি সাইন হয়েছে। ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তিটা মোরলেস সেট হয়ে গেছে, কিছু কিছু বিষয় বাকি আছে। এবং ভারতের সাথে আমেরিকার যখন যে আলোচনাগুলো হয়, সেখানে বাংলাদেশ বিষয়টা থাকে, এবং বাংলাদেশের বিষয়ে ভারতের যে প্রত্যাশাগুলো সেগুলো নিয়ে আলোচনা করে, এবং অনেক সময় বাংলাদেশের কারণে এই আমেরিকা ভারতের চুক্তিগুলো একটু ডিলেড হয়। তো এই পুতিন যখন চলে গেছেন গতকাল, আজকেই আবার আমেরিকার থেকে একটা বাণিজ্য প্রতিনিধি দলের দিল্লিতে আসার কথা। তার মানে পুতিনের এই সফরটা আপনারা দেখেছেন, মানে পুতিনের এবং মোদির সম্পর্কটা কিন্তু, মানে যদি বলি রাশিয়া এবং ভারতের সম্পর্কটা, এই সম্পর্কটা ঐতিহাসিক। এবং পুতিন কিন্তু সংবাদ সম্মেলনে বলেছে যে বিগত দিনে ভারত অনেক ইমপ্রুভ করেছে, ভারতের অনেক কিছু বদলে গেছে, কিন্তু যে জিনিসটা চেঞ্জ হয়নি সেটা হলো ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব, এবং এটা সময়ের সাথে সাথে আরো গভীর হয়েছে। এই স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট, এবং যারা দক্ষিণ এশিয়া কিংবা ইন্দো প্যাসিফিক রিজিয়নের রাজনীতির খোঁজ রাখেন, জিও পলিটিক্সের খোঁজ রাখেন, তারা নিশ্চয়ই অনুধাবন করবেন যে এই মুহূর্তে ভারত রাশিয়ার এই সম্পর্কটা, এবং পুতিনের আরো কয়েকদিন পরে ভারতে আসার কথা ছিল, কিন্তু সেই সফরটা তিনি এগিয়ে এনেছেন। এবং এখানে দুই দেশের মধ্যে যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তিগুলো হয়েছে, এবং সেটা আরো গভীর হয়েছে, এবং রাশিয়া এই সামরিক সরঞ্জাম তৈরির টেকনোলজিগুলো কিন্তু ভারতকে হস্তান্তরে সম্মত হয়েছেন। তার মানে এই যে রাশিয়ার যত সামরিক সরঞ্জাম আছে, সেগুলোর নো হাউ মেক ইন ইন্ডিয়া এই প্রজেক্টের আন্ডারে ভারতে তৈরি হবে, এবং রাশিয়ান আর্মস, এটার যে মেনটেনেন্সের জন্য যে প্রযুক্তি, সেটা ভারত তৈরি করবে। এবং ইন্ডিয়া কিন্তু রাশিয়ার থেকে প্রচুর আর্মস কেনে, এবং তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400, সেটাও কিন্তু রাশিয়ার থেকে এনেছে। এবং সম্প্রতি গত মে মাসে যে অপারেশন সিন্দুর হলো, ভারত যখন পাকিস্তানকে আক্রমণ করলো, তখন কিন্তু এই রাশিয়ার নির্মিত S-400 এবং রাশিয়ার অনেক ক্ষেপণাস্ত্রই ভারত সাফল্যের সাথে ব্যবহার করেছে। তো এই সময়ে এই বিশ্ব রাজনীতিতে এই পুতিনের ভারত সফরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিশ্বে যে একটা রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার জায়গাটায় ভারত কিন্তু নিজেকে স্থাপন করেছে। অর্থাৎ ভারত, আমেরিকা, রাশিয়া, এদের মধ্যে যে একটা ভারসাম্য বজায় রাখার যে জায়গাটা, সেই জায়গাটা ভারত এখন পালন করছে, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখেন, রাশিয়ার সাথে ঘনিষ্ঠতার সাথে সাথে আমেরিকাও কিন্তু বসে নেই, আমেরিকাও ভারতের সাথে তাদের সম্পর্ক ইমপ্রুভ করছে। এবং ট্যারিফ নিয়ে মাঝখানে এই যে ভারতের ট্যারিফ প্রায় 50% বাড়িয়ে দিয়েছিল, এর ফলে একটা টান উত্তেজনাকর পরিস্থিতি শুরু হয়েছিল, এবং সেই সময় ট্রাম্পের অ্যাডভাইজাররা তাকে
অ্যাডভাইস দিয়েছিল যে ভারতের সাথে এই পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তাদের আসলে খুব বেশি লাভ নেই, এবং তখনই ট্রাম্প কিন্তু তার পলিসি চেঞ্জ করে এবং ভারতের কাছে আবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এবং বলেছিল, ট্রাম্পের আপনাদের সেই কথাটা মনে আছে, ট্রাম্প বলেছিল যে এই মুহূর্তে আপনারা হয়তো আমাকে পছন্দ করেন না, কিন্তু অচিরেই ভারতের মানুষ আমাকে পছন্দ করবে। এবং ট্রাম্প প্যারালালি পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক করেছে, কিন্তু এটাকে বলা যায় যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল আর ভারত হলো আমেরিকার বন্ধু। এখন এই সফরে, পুতিনের সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পুতিনের সাক্ষাৎ হয়েছে কিনা এটা নিয়ে একটা আলোচনা চলছে। তো আমি একদিন সময় নিয়েছি যে পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে, এই বৈঠকটা 10 মিনিটের হবার কথা ছিল, কিন্তু এটি আলটিমেটলি 17 মিনিট স্থায়ী ছিল এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে এই বৈঠকটি করেন এবং শেখ হাসিনা তাকে 4টি উপহার দেন। একটি তৈলচিত্র উপহার দেন যেখানে নদীতে নৌকা ভাসছে, তার পাশে ঘাস, মাটি, তারপরে সেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এরকম একটা অয়েল পেন্টিং দিয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর আত্মজীবনীর ইংরেজি ভার্সন দিয়েছে, একটি নকশি কাঁথা এবং একটি জামদানি শাড়ি উপহার দিয়েছেন পুতিনকে। পুতিনের সাথে শেখ হাসিনার কি আলোচনা হয়েছে এটি আমি আসলে জানতে পারিনি, আমি জানতে চাইও নি, এবং আমাকে এটাও বলা হয়েছে যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা জেনে বলার চাইতে সেটা এই মুহূর্তে না বলাটাই বেশি জরুরি। তবে মিটিংটা হয়েছে এবং এই মিটিংটা কিন্তু খুব এটাও একটা মানে আলাদা সিগনিফিকেন্স বহন করে যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় ভারত এবং রাশিয়ার সম্পর্ক যখন গভীর হচ্ছে, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যখন উন্নত হচ্ছে, তখন সেই সম্পর্কের এই যে উন্নতি, এই উন্নতির একটা বেনিফিট কিন্তু আওয়ামী লীগ পাবে, কারণ ভারতের পরীক্ষিত বন্ধু হলো আওয়ামী লীগ। ভারত আওয়ামী লীগকে তার পরীক্ষিত বন্ধু মনে করে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ভারত বিরোধী রাজনীতি বেশ জনপ্রিয় একটা অংশের মধ্যে, এবং ভারত বিরোধী এই রাজনীতিটা করে বেসিক্যালি জামাতে ইসলাম, বিএনপি এবং আরও কয়েকটি ইসলামপন্থী দল। আওয়ামী লীগকে আমি দেখেছি যে তাদের ভারতের প্রতি তাদের অবস্থানটা তারা কিন্তু নিজেরাই বেশ মাঝে মধ্যে দ্বিধান্বিত থাকে। আমার মনে আছে 1990 সালে তখন আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি, তখন দিল্লিতে IPPNW, ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার, এই পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে ডাক্তারদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, সেইটার একটা সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গিয়েছিল এবং আমরা বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র নেতারাও গিয়েছিলাম। তো সেই মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী ভিপি সিং এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সেই সময়ের সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু শেষ মুহূর্তে শেখ হাসিনা সেই সম্মেলনে যাননি। কেন যাননি? বলা হলো যে শেখ হাসিনা গেলে বলা হবে যে এমনি সে ভারতের লোক বা প্রো ইন্ডিয়ান, এটা একটা সমালোচনা আছে, সুতরাং এটা গেলে এই সমালোচনা আরও বাড়বে। এই জায়গাটায় আমি একটু কথা বলতে চাই, কারণ আমি নিজেও ভারতে 2 বছরের বেশি পড়াশোনা করেছি। আমি দেখেছি যে ভারত এমন একটা প্রতিবেশী যার কাছ থেকে আমাদের উপকৃত হওয়ার অনেক কিছু আছে, যার সাথে সুসম্পর্ক রাখলে আমরাই দিনের শেষে উপকৃত হব। কিন্তু ভারতের সাথে আমাদের এই সম্পর্ক নিয়ে একদল যেমন ভারত বিরোধিতার রাজনীতি করে, আরেক দল তেমন মানে অস্বস্তির মধ্যে থাকে যে আমাদের ভারতের দালাল বলবে। এবং আমি এটাও দেখেছি যে বাংলাদেশের মানুষ আসলে অনেকেই জানেন না যে ভারতের সাথে আমাদের কোথায় বন্ধুত্ব হওয়া উচিত এবং ভারতের কোন জিনিসগুলো আমাদের জন্য জরুরি না। আপনি যদি বাংলাদেশে দেখেন, আমরা ভারতীয় সিরিয়াল দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, বাংলাদেশের ঘরে ঘরে ভারতীয় চ্যানেল, এটা খুব জরুরি না। ভারতীয় বস্তা পচা চ্যানেল দেখাটা জরুরি না, কিন্তু ভারতের যদি বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এই বিষয়গুলো দেখেন, এইখান থেকে আমাদের নেবার অনেক কিছু আছে। ভারতীয়র উপর আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য নির্ভরশীল। সুতরাং ভারতের সাথে যদি আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা কিন্তু উভয় দেশকেই উপকৃত করবে। সুতরাং আওয়ামী লীগের আমার কাছে মনে হয় যে ভারতের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে খুব স্পষ্ট একটা অবস্থান থাকা উচিত। এই বিরোধীরা কি বলল, কারণ ভারত বিরোধিতা যেমন একটা রাজনীতি, ঠিক বাংলাদেশের পক্ষে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা
এটাও একটা রাজনীতি, এবং এই রাজনীতির বিষয়ে আওয়ামী লীগকে খুব স্পষ্ট একটা অবস্থান নেওয়া উচিত। এবং আজকে যে পুতিনের সাথে এই শেখ হাসিনার বৈঠক হলো, বা এই যে ভারত রাশিয়ার সম্পর্ক, এটার বেনিফিট আমি একটু আগেই বললাম যে এটার বেনিফিট কিন্তু আওয়ামী লীগের ঘরেও যাবে। এবং আপনি যদি রোহিঙ্গা সমস্যার কথা ভাবেন, মিয়ানমারের সাথে রাশিয়া এবং ভারতের সুসম্পর্ক রয়েছে, সুতরাং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে এই রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভবিষ্যতে কাজে লাগতে পারে। সো আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যে প্রতিকূলতার মুখোমুখি আছে, এবং পর্দার আড়ালে যে খেলাগুলো চলছে ভারতের সাথে আমেরিকা, ভারতের সাথে রাশিয়া এবং বাংলাদেশ নিয়ে, এই দুই বৃহৎ শক্তির রাশিয়া এবং আমেরিকার আগ্রহ এবং তাদের তৎপরতা সব মিলিয়ে আগামী দিনে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেই পরিবর্তন এলে তার থেকেও আওয়ামী লীগ উপকৃত হবে। সুতরাং এই যে পুতিন যে ভারত সফর করে গেলেন এবং মোদি, শেখ হাসিনা সহ আরও অনেকের সাথে মিটিং করেছেন, এই মিটিংয়ের একটা প্রভাব দক্ষিণ এশিয়ার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতির উপরে যেমন পড়বে, বাংলাদেশের উপরে পড়বে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির উপরেও সেটা পড়বে। আমাদের শুধু এখন অপেক্ষা করতে হবে এই প্রভাবগুলো কিভাবে পড়ে সেটা দেখার জন্য। ভ্লাদিমির পুতিন এলেন ভারতে, মোদির সঙ্গে সাক্ষাৎ হলো, তার উষ্ণ অভ্যর্থনা সবাই দেখলেন, সবই চোখের সামনে ঘটেছে। আমি বলি না চোখের সামনে অনেক কিছু ঘটে, অথচ আমরা ওভারলুক করে যাই। এবার যখন আমি বলে দেবো তখন আপনারা বুঝতে পারবেন সত্যিই তো এই ঘটনাগুলো আমার চোখের সামনে ঘটেছিল, ধরতে পারলাম না। আসলে এখানেই হচ্ছে বিশ্লেষণ। আপনি প্রথম থেকে দেখুন, পুতিন এলেন, বিমানবন্দরে তাকে রিসিভ করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পুরো একেবারে মানে সে পুরনো বন্ধুর সঙ্গে দেখা করার জন্য যেমন গটগট করে হাঁটতে 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 নেমে এলেন, নেমে এসে একেবারে বুকে জড়িয়ে ধরলেন এবং পিঠ চাপড়ালেন। খুব কম রাষ্ট্রনেতার এরকম পিঠ চাপড়ান, বিশেষ করে পুতিন তো নন এক্সেপশনাল। পুতিন মিচকি হাসবেন, গম্ভীর থাকবেন, কিন্তু পিঠ চাপড়ানোর মতো ঘটনা কখন দেখবেন না। এ তো গেল নাম্বার ওয়ান। নাম্বার টু, এইবার ধরুন গাড়ির সারি। ভারতবর্ষের কাছে কি লিমুজিন কম আছে? BMW কম আছে? বা মার্সিডিজের সংখ্যা কি কম আছে? হাজারে হাজারে মার্সিডিজ রয়েছে আমাদের সরকারের হাতে, সবই বুলেট প্রুফ। কিন্তু উনি চড়লেন কোথায়? একটা সাদা টয়োটা গাড়িতে। ভাবুন, সব হচ্ছে কালো গাড়ির সারি, তার মধ্যখানে একটা সাদা ধবধবে দুধ হাঁস টয়োটা গাড়িতে মোদি উঠলেন। পুতিনের লিমুজিন কিন্তু পেছনে ছিল। পুতিন কিন্তু সেই লিমুজিনে উঠলেন না, উনি গিয়ে উঠলেন একদম মোদিজির গাড়িতে। এটা একটা বার্তা পুতিনের, যে আপনি যেমন আমার সুরক্ষা ব্যবস্থাকে আপনি যেমন বিশ্বাস করেছিলেন, বিশ্বাস করে আমার গাড়িতে 45 মিনিট আপনি কাটিয়েছেন, তেমনি আপনার সুরক্ষা ব্যবস্থাকে আমি সম্মান করি এবং জানি আপনার সঙ্গে থাকলে কোনো বিপদ আমায় ছুঁতে পারবে না। তাই একই গাড়িতে উঠে তিনিও একটা রেসিপ্রোকালি একটা বার্তা দিলেন। দ্বিতীয় বার্তা কি? দ্বিতীয় বার্তা হচ্ছে টয়োটা। অর্থাৎ টয়োটা কেন? টয়োটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান যখন আত্মসমর্পণ করে, তারপরেতে সেখানে জাপানে কোনো সৈন্যবাহিনী নিজস্ব ছিল না, নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ ছিল US এর ওপরে। US সেই সুযোগ নিয়ে ক্রমশ স্ক্রু করেছে আমাদের জাপানকে। এখন জাপান গেছে তেড়ে পড়ে উঠে খেপে, যা আমাকে তো একদম শুইয়ে দিচ্ছে, যেভাবে ট্যারিফ চাপিয়ে দিয়েছে। তারপর থেকে জাপানের পাশে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এখন জাপানে শিনজো আবেকে মনে আছে? প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে, তাকে কিন্তু তিনি কিন্তু অ্যাসাসিনেটেড হয়েছিলেন, আততায়ীর গুলিতে তিনি মারা গেছিলেন। মেরেছিল কে? মেরেছিল CIA। কারণ শিনজো আবে
তিনি আমেরিকার কথা, জাপানের কথা তিনি শুনতে চাননি। ফলে তাকে তার জীবন দিয়ে মূল্য দিতে হয়েছে, জীবন মূল্য দিতে হয়েছে আর কি। তো সেইটা একটা জাপানকে সামনে রেখে, টয়োটা গাড়িকে সামনে রেখে আসল লোককে একটা বার্তা দেওয়া, আসল দেশকে বার্তা দেওয়া যে জাপানের পাশে কিন্তু ভারতবর্ষ এবং রাশিয়ার মতো দেশ কিন্তু রয়েছে। এ তো গেল দ্বিতীয়। পরেরটা, তারপরেরটা হচ্ছে এই যে 5 স্তরীয় নিরাপত্তা বলয়, 4 স্তরীয় ছিল, এখন 5 স্তরীয় হয়েছে নিরাপত্তা বলয়। এই নিরাপত্তা বলয়কে ঘেরা টপকে ভারতের এত সমস্যা থাকা সত্ত্বেও ভারতের মধ্যে তার প্রধানমন্ত্রী বা তার অতিথির গায়ে হাত দেবে এমন কোনো দুঃসাহসী কর্মকাণ্ড কেউ করতে পারবে না। এটাও কিন্তু আশেপাশে সমস্ত দেশকে একটা বার্তা দিয়ে দেওয়া যে তোমরা যতই চেষ্টা করো আমাদের সুরক্ষা বেষ্টনী ভেদ করে তোমরা কোনোদিনই আসতে পারবে না। মানে এইগুলো হচ্ছে প্রত্যেক কটা কিন্তু কূটনৈতিক বার্তা দেওয়া হয়। এবার দেখুন সব কিছু এগ্রিমেন্ট হলো এখানে। আমাদের এখানে রাশিয়ার সঙ্গে ভারতের সঙ্গে অনেকগুলো এগ্রিমেন্ট হয়েছে। সে একদম ভূমি থেকে আকাশ পর্যন্ত সব এগ্রিমেন্ট হয়েছে। একটা জয়েন্ট প্রেস কনফারেন্সও হয়েছে। সেটা হচ্ছে আপনার সবাই যেটা শুনতে পেয়েছে, জয়েন্ট প্রেস কনফারেন্স। কিন্তু জয়েন্ট ডিক্লারেশন সেটা করে হয়েছে? জয়েন্ট ডিক্লারেশন কেউ জানে? কেউ জানে না জয়েন্ট ডিক্লারেশন কি হয়েছে। এই যে পুতিনের সঙ্গে আধা ক্যাবিনেট চলে এলেন, দেখলেন না আপনারা? সব পাশে সব দাঁড়িয়ে, আমি আগের ভিডিও দিয়েছি, পাশে সমস্ত সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া থেকে যে সমস্ত নেতা মন্ত্রীরা এসেছিলেন, ক্যাবিনেট মন্ত্রীরা এসেছিলেন, তাদেরকে পর মোদিজির সঙ্গে আলাপ করে দিলেন প্রেসিডেন্ট পুতিন। তারা গেলেন কোথায়? এই ক্যাবিনেট মন্ত্রীরা এসেছিলেন কি করতে? গেলেন কোথায়? যে যার আমাদের ভারতবর্ষের দপ্তরীয় মন্ত্রীগুলোর সঙ্গে সমস্ত বৈঠকে বসে গেছিলেন। এই 27 ঘন্টা, 37 ঘন্টার যে ভিজিটটা হলো, 37-38 ঘন্টার এই ভিজিটে যত এগ্রিমেন্ট করা ছিল সেই এগ্রিমেন্টগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, যেগুলো কিন্তু ওই জয়েন্ট স্টেটমেন্টে আসেনি। আর সমস্ত নন ডিসক্লোজার, আগের দিনে বলে দিয়েছিলাম কাগজ পড়ে যে এগুলো কিন্তু ডিসক্লোজ করা হবে না। অর্থাৎ একটা বার্তা এইটা যে একদিন ভারতবর্ষকে দেখানো হতো যে রাশিয়া থেকে শুধু অস্ত্র কেনা হচ্ছে, রাশিয়া অস্ত্র বিক্রেতা। এখন রাশিয়া অস্ত্র বিক্রেতা নয়, রাশিয়া একটা স্বয়ংসম্পূর্ণ একটা দেশ, যে আমেরিকার মতো শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারে। এবং ভারত এমন একটা শক্তি যে আমেরিকার সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারে। দুই শক্তি যদি এক হয় তাহলে আমেরিকা বাহাদুরের কিন্তু ঘুম ছুটিয়ে দেবে। এই বার্তাগুলো কিন্তু কূটনৈতিক মহল মারফত, কূটনৈতিক মানে এই যে ব্যবহারগুলো, এইগুলোতে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়। সেটা যারা বোঝে, কূটনীতি বিশ্লেষণ যারা, আগের দিন বলেছিলেন না, কূটনীতি সম্পর্কে যারা আছে, যারা মাপজোক করে, তাদের একটা আলাদা ডেস্ক আছে। তারা প্রত্যেকটা জিনিস ফলো করে যে কি হচ্ছে, কিভাবে গলায় লাগলো, কতটা জোরে হস্ত করমর্দন হলো, কে কার পিঠ চাপড়ালো, কে কার দিকে যেয়ে কতটা হাসলো, কে কার দিকে টেরা চোখে চাইলো, কে কাউকে উপেক্ষা করে গেল, সব কিন্তু নোট করা হয়, তারও হিসেব করা হয়। এখানে কিন্তু আমেরিকার কোনো কথা বলা হয়নি। উল্টে রাশিয়ার প্রেসিডেন্ট তিনি জয়েন্ট প্রেস কনফারেন্সে এমন একটা বোমা ছেড়ে দিলেন, তাতে কিন্তু যার লাগার কিন্তু তার গায়ে কিন্তু লেগে গেছে যে আমরা ভারতবর্ষকে তেল সাপ্লাই করেছি,
এবং ভবিষ্যতেও সমপরিমাণ তেল আমরা সাপ্লাই করে যাব। অর্থাৎ যারা বলছিলেন, যিনি বলছিলেন যে ভারতবর্ষ অলরেডি তেল সরবরাহ কমিয়ে দিয়েছে, তেল আমদানি কমিয়ে দিয়েছে, তাকে একটা সূক্ষ্ম বার্তা পৌঁছে দেওয়া হলো যে তুমি যতই বাগাড়ম্বর করো না কেন, যারা বেশি বকবক করে তাদের বলে বাগাড়ম্বর, তা তুমি যতই বাগাড়ম্বর করো না কেন, আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি, তোমাকে আমরা থরি পাত্তা দিই, ঘন্টা পাত্তা দিই, তোমার কোনো দাম নেই। আর আমরা করছি পুরো রুপিয়া আর ভারতীয় টাকা আর রাশিয়ান রুবেলে। এবং চোখের আড়ালে যেটা হলো সেটা হচ্ছে ব্রিক্সের ওই গাঁথুনিটা হলো, যেটা হচ্ছে ভিত যাকে বলা হয়, ভিতটা গাঁথা হলো, যেটা আমি বলছিলাম। এই বছর ডিসেম্বর পেরোলে পরে জানুয়ারি যখন পড়বে 2026, সেই অক্টোবরে কি সেপ্টেম্বরে ব্রিক্সের এখানে ভারতবর্ষে একটা হবে, সম্মেলন হবে। সেখানে সভাপতিত্ব করবে হচ্ছে ভারত এবং সভাপতি হবেন নরেন্দ্র মোদী। আমি আর একটা বলেছিলাম আমাদের কমানো হচ্ছে, টাকার ভ্যালুয়েশন কমানো হচ্ছে, দেখে যে 90-এ পৌঁছে গেছে। এটা খুব তাড়াতাড়ি 100-তে পৌঁছে যাবে, মানে $1 কিনতে গেলে 100 টাকা আমাদের খরচা করা হবে। দুনিয়ার লোক ভাববে আরে ভারতবর্ষ তো গেল, যদি যেতেই হতো, মানে যেতই, তাহলে এই ট্যারিফের গুঁতো হয়ে, হ্যাঁ, আমরা অনেকে বলেছিল যে কাঁচা লঙ্কা পচে যাচ্ছে, পেঁয়াজ পচে যাচ্ছে, খাদ্য পচে যাচ্ছে, ভারতবর্ষ সাপ্লাই করতে পারছে না, তাদের অর্থনীতি 12টা বেঁচে গেছে। অথচ জিডিপি 8.2% হয়ে গেল বেড়ে। কি করে সম্ভব? সারা পৃথিবীর অর্থনীতি দমে যাচ্ছে, ভারতবর্ষ উঠে যাচ্ছে। কারণ ভারতবর্ষে ইন্টারনাল কনজামশন আছে রে ভাই, কারণ দেশে এত ইন্টারনাল কনজামশন নেই। তো যাই হোক, মোটমাট কথা হচ্ছে চোখের সামনে এতগুলো লোক নামলো, তারা কোথায় ভ্যানিশ হয়ে গেল, তারপর আবার ফেরার সময় তারা প্লেনে উঠে চলে গেল। তারা কি করছিল? এখানে আঙুর খেতে এসেছিল, কলা খেতে এসেছিল, ফল খেতে এসেছিল? আসেনি। তারা যে যার মতো কাজ করেছে। এবার পরে পরে এক এক করে জানতে পারবেন যে এই মহাকাশ থেকে আরম্ভ করে অস্ত্র পর্যন্ত এই চুক্তিগুলো হয়েছে। এখন কোনোটাই বলা হবে না। তার মানে রাশিয়া এখন আর কেবল অস্ত্র বিক্রেতা নয়, রাশিয়া এমন একটা দেশ যার হাতে সমস্ত কিছু রয়েছে। এবং আলাস্কার বৈঠকে যে সমাধানগুলো হয়নি, সেই সমাধানগুলোর সূত্রগুলো, সেগুলো ভারতবর্ষ এই সমাধান সূত্র বার করে দিয়েছে। এবং আলাস্কার বৈঠকে যে সমাধানগুলো হয়নি, যেটা এই বৈঠকে কি করে হলো, সেটা আমি পরে একটা ভিডিওতে বলবো, যেটা আজকের ভিডিওতে বললে পরে এই ভিডিওটা লম্বা হয়ে যাবে, আপনাদের ধৈর্যচ্যুতি করবে। তাই এই ভিডিও আর লম্বা করলাম না, শুধু আপনাদের বুঝিয়ে দিলাম কূটনীতি এইভাবেই হয়। আর শেখ হাসিনার বৈঠকটা নিয়ে অনেক কথাবার্তা চলছে। ভারতবর্ষেরই কিছু সাংবাদিক আছেন যারা বলছেন যে এটা হয়নি, এটা ঠিক লিস্টের মধ্যে ছিল না। নির্বাচিত একজন প্রধানমন্ত্রী, তার সঙ্গে দেখা করবেন, সেটা লিস্টে থাকবে না, খুব স্বাভাবিকভাবেই থাকবে না। আপনার বুদ্ধি কি বলে? স্বাভাবিকভাবে থাকবে না, আনলিস্টেড থাকবে। কিন্তু কালকে দেখা হয়েছে এবং কথা হয়েছে, সঙ্গে ছিলেন সঙ্গে কথা হয়েছে রাজনাথ সিং এর। কি কথা হয়েছে না হয়েছে সেই খবর এখনো আমার কাছে এসে পৌঁছায়নি, তাই ওই নিয়ে আমি পরে ভিডিও করব। আজকে এখানে শেষ করছি।